হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 2008 সালে রিলিজ হওয়া জন ফেব্রুয়ারি ডিরেক্টেড মার্ভেলের প্রথম মুভি আয়রন ম্যান এক্সপ্লেন করতে চলেছি। তো আর দেরি না করে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখি যে একটি মিলিটারি কনভয় আফগানিস্তানের কুরআন প্রভিন্সের রাস্তা দিয়ে যাচ্ছে। এখানে গাড়ির ভিতর বসে আছে টনি স্টার্ক। তখনই হঠাৎ করে তাদের উপর ভয়ানক হামলা শুরু হয়ে যায়। হামলায় সমস্ত সৈনিক মারা যায় এবং টনি নিজের জীবন বাঁচানোর জন্য দ্রুত গাড়ি থেকে বেরিয়ে একটি পাথরের পিছনে আশ্রয় নেয়। ঠিক এমন সময় একটি মিসাইল তার পাশে এসে পড়ে এবং টনি অবাক হয়ে লক্ষ্য করে যে এটি তার নিজস্ব কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রি এর মিসাইল। মিসাইলটি তৎক্ষণাৎ ফেটে যায় এবং টনি গুরুতর আহত হয়ে দূরে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে দেয়। এখান থেকে হামলাকারী জঙ্গিরা তাকে নিয়ে নিজের বাসায় চলে আসে। এরপর আমরা চলে যাই 36 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক, স্থান লাস ভেগাস। এখানে টনি স্টার্ককে বেস্ট আর্ম ডিলার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য উপস্থিত হতে বলা হয়েছে। এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য তার কাছের বন্ধু কর্নেল জেমস রোডস বা ওরফে রোডি টনি স্টার্ককে সেখানে ডাকে, কিন্তু টনি স্টার্ক সেখানে উপস্থিত না থাকায় টনির বাবার কাছের বন্ধু ওবারডায়া স্টাইন পুরস্কারটি নিতে চলে যায়। এরপর আমরা দেখি টনি আসলে জুয়া খেলতে ব্যস্ত থাকায় পুরস্কারটি নিতে আসেনি, তাই তার বন্ধু রোডি তাকে পুরস্কারটি সেখানে নিয়ে দেয়। টনি বলে এরকম অনেক পুরস্কার তার বাড়িতে আছে এবং কাসিনো থেকে বেরোনোর পথে সে পুরস্কারটি একটি অজানা ব্যক্তিকে গিফট করে দেয়। টনি বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে গেলে ক্রিস্টিন এভারহার্ট নামের একটি সাংবাদিক তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে লাগে। সাংবাদিক তাকে অস্ত্র তৈরির কথা জিজ্ঞেস করলে টনি বলে যে যেই দিন পৃথিবী থেকে সমস্ত যুদ্ধ শেষ হয়ে যাবে সেই দিন সে অস্ত্র তৈরি করা বন্ধ করে ইট তৈরি করতে লাগবে। পরের সকালে টনি নিজের গ্যারেজে গাড়ির উপর কিছু কাজ করে। এমন সময় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস তাকে এসে জানায় যে আজ তার একটি জরুরি আর্ম ডিলের জন্য আফগানিস্তান ফ্লাইট আছে এবং তার পার্সোনাল প্লেন তার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এটি শুনে টনি তৎক্ষণাৎ তার গাড়ি নিয়ে রানওয়ের দিকে রওনা হয়। সেখানে রোডি প্রায় 3 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করছে। তারা প্লেনে করে বাগরাম এয়ারবেস আফগানিস্তানে পৌঁছে যায়। এরপর তারা আফগানিস্তানে মিলিটারি পার্সোনালদের সঙ্গে গিয়ে স্টার্ক ইন্ডাস্ট্রির তৈরি জেরিকো মিসাইলের প্রদর্শন দেখায় এবং সেখানে একটি আর্ম ডিল সই করে নেয়। ডিলের পরে টনি বাকি কনভয়ের সঙ্গে গাড়ি করে তার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় এবং তখনই মাঝপথে জঙ্গিরা তাকে আক্রমণ করে। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি। একটি বিছানায় টনি ঘুমিয়ে আছে এবং তার শরীরের সঙ্গে কিছু ইলেকট্রিক তার লেগে আছে। ঘুম থেকে উঠে সে একটি অপরিচিত ব্যক্তিকে দেখতে পায়। তার সঙ্গে কি হয়েছে টনি জিজ্ঞেস করায় সে ব্যক্তিটি বলে যে ব্লাস্টে তার দেহে কিছু বিষাক্ত টুকরোগুলি ঢুকে পড়েছিল এবং সেগুলি তার হৃৎপিণ্ডের খুব কাছে পড়ছে। যে সমস্ত টুকরোগুলি তার হৃৎপিণ্ডের কাছে ছিল না সেগুলি সে বার করে দেয় এবং বাকি টুকরোগুলি যাতে তার হৃৎপিণ্ডে না পৌঁছায় তাই জন্য সে ইলেকট্রোম্যাগনেটিক একটি যন্ত্র তার হাতের মধ্যে লাগিয়ে দিয়েছে এবং সেটিকে পাওয়ার দেওয়ার জন্য সেই যন্ত্রটিকে সে একটি গাড়ির ব্যাটারির সঙ্গে যুক্ত করে রেখেছে। সেই ব্যক্তিটি টনিকে বলে যে সে অনেক আগে বার্লিনে তার সঙ্গে দেখা করেছিল, কিন্তু সেই সময় টনি মাতাল থাকা অবস্থায় তাকে চিনতে পারেনি। কিছুক্ষণ পরে জঙ্গিরা টনিদের বাসায় চলে আসে এবং জঙ্গি লিডার তাকে তাদের জন্য জেরিকো মিসাইল বানাতে বলে এবং এর বদলে সে টনিকে ছেড়ে দেবে বলে দাবি করে, কিন্তু প্রথমত টনি সেটা করতে অস্বীকার করে। তাই তারা টনিকে গুহার বাইরে নিয়ে আসে এবং আশ্চর্যের সঙ্গে টনি দেখে যে জঙ্গিদের কাছে তার কোম্পানির সমস্ত রকম হাতিয়ার ও মিসাইল আছে। জঙ্গি লিডারটাকে বলে যে তাদের কাছে জেরিকো তৈরি করার জন্য সমস্ত জিনিস আছে, কিন্তু টনি সেটা বানাতে আবার অস্বীকার করে। গুহার ভিতরে টনি এবং সেই ব্যক্তিটি নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং টনি বলে যে আমরা ওদের কাজ করি বা না করি ওরা এমনিতে আমাদের মেরে ফেলবে। এই কথা ভেবে টনি শেষ পর্যন্ত মিসাইল বানাতে রাজি হয়ে যায় এবং তার দরকারি সব জিনিসপত্রগুলো জঙ্গিদের নিয়ে আসতে বলে। টনি তার কোম্পানির মিসাইলগুলো থেকে প্যালাডিয়াম নামক একটি ধাতু বার করে এবং পর্যাপ্ত পরিমাণ প্যালাডিয়াম দিয়ে টনি নিজের জন্য একটি আর্ক রিঅ্যাক্টর তৈরি করে ফেলে। তাদের বার্তালাপের মধ্যে সেই ব্যক্তিটি তার নাম ইয়ানসিন বলে দাবি করে এবং সে কুলমিরা নামক একটি জায়গা থেকে এসেছে বলে জানায়। টনি তাকে বলে যে এই আর্ক রিঅ্যাক্টরটি এতটাই শক্তিশালী যে এটি 15 মিনিটের জন্য কোনো বড় একটা যন্ত্রকে চালাতে পারবে। এরপর টনি তার নতুন স্যুট বানানোর একটি ডিজাইন তৈরি করে
এবং তাকে সেই ইয়াসিনকে দেখায়। জঙ্গিদের দেওয়া সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে সে তার নতুন আর্মার বানাতে লাগে। গুহাতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জঙ্গি লিডারদের সন্দেহ হয় এবং সে টনিদের কাছে পৌঁছে তাদের আসল উদ্দেশ্য জানতে চায়, কিন্তু টনিরা তাকে কোনোভাবে গোমরাহ করে পাঠিয়ে দেয়। জঙ্গি দলের নেতা টনির ওপর রেগে গিয়ে তাকে বলে যে তার কাছে কাল পর্যন্ত সময় আছে জেরিকো মিসাইলটি তৈরি করার জন্য। টাইম কম দেখে টনি তাড়াতাড়ি তার পুরো আর্মার তৈরি করে নেয়। পরের দিন টনি নিজের আর্মার পরে রেডি হতে শুরু করলে কিছু জঙ্গিদের সন্দেহ বেড়ে যায় এবং তারা গুহার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসে। টনির আর্মার চালু হতে বেশি সময় লাগায় ইয়ানসিন নিজের জীবন দিয়ে টনিকে কিছুটা সময় ব্যয় করে দেয়। টনি নিজের নতুন আর্মারের সঙ্গে ঘাঁটিতে উপস্থিত সকল সৈন্যদের মেরে দেয় এবং গুহা থেকে বাইরে বেরিয়ে আসে জঙ্গি দলের কাছে থাকা তার সমস্ত স্টার্ক ইন্ডাস্ট্রির অস্ত্র এবং মিসাইলকে আগুন লাগিয়ে নষ্ট করে দেয় এবং তার স্যুটে লাগিয়ে থাকা থ্রাস্টারের মাধ্যমে সে উড়ে পালিয়ে দূরে মরুভূমিতে ল্যান্ড করে এবং তার পুরো স্যুট সেই ল্যান্ডিংয়ে ভেঙে যায়। আমেরিকান মিলিটারি কিছুক্ষণ পরে তাকে সেই মরুভূমিতে খুঁজে পায় এবং বাড়ি নিয়ে আসে। বাড়ি আসতেই টনি পেপার পটসকে একটি প্রেস কনফারেন্স করতে অনুমতি দেয়। প্রেস কনফারেন্সে টনি বলে যে সে যে হাতিয়ার আমেরিকাকে তার শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য বানিয়েছিল, সেই হাতিয়ার দিয়েই তাদের শত্রু জঙ্গিরা আজ আমেরিকান সৈন্যদেরই মারছে। তাই সে অ্যানাউন্স করে যে আজ থেকে স্টার্ক ইন্ডাস্ট্রি কোনো রকম অস্ত্র তৈরি করবে না। এটা শুনে ওবাডিয়া অবাক হয়ে যায় এবং টনিকে ধরে সে স্টেজ থেকে নামিয়ে নিয়ে আসে। তারপর দেখা যায় ওবাডিয়া টনি স্টার্কের সঙ্গে দেখা করার জন্য তাদের ফ্যাক্টরিতে পৌঁছে গেছে। সেখানে টনি তাকে বলে যে তাদের অস্ত্র তৈরি করা বন্ধ করে আর্ক রিঅ্যাক্টর বানাতে শুরু করা দরকার। এটা শুনে ওবাডিয়া বলে যে আর্ক রিঅ্যাক্টর তো একটা সায়েন্স প্রজেক্ট ছিল, যেটা বাস্তবে কখনো বানানো সম্ভব না। তখন ওবাডিয়াকে টনি নিজের বুকের মধ্যে থাকা আর্ক রিঅ্যাক্টরটি দেখায়, কিন্তু ওবাডিয়া তাকে বলে যে আমাদের ভেবেচিন্তে একসঙ্গে কাজ করতে হবে। নেক্সট সিনে টনি তার গ্যারেজের টেবিলে শুয়ে থাকে এবং পেপারকে ডেকে সে নিজের বুকের মধ্যে থাকা পুরনো আর্ক রিঅ্যাক্টরটি চেঞ্জ করে একটি নতুন এবং পাওয়ারফুল আর্ক রিঅ্যাক্টর লাগাতে বলে। পেপার খুব সাবধানতার সঙ্গে তার পুরনো আর্ক রিঅ্যাক্টরটি চেঞ্জ করে দেয় এবং পেপার তার পুরনো আর্ক রিঅ্যাক্টরটিকে কী করবে বললে টনি বলে সেটাকে নষ্ট করে দিতে। এরপর টনি মিলিটারি বেসে পৌঁছে যায় রোডিয়ের সঙ্গে দেখা করার জন্য। টনি রোডিকে বলে যে সে নতুন একটা বড় জিনিসের উপর কাজ করছে এবং এতে তাকে রোডির সাহায্য দরকার। টনি নিজের বাড়িতে গিয়ে জার্ভিসকে তার নতুন আর্মার মার্ক 2 বানানোর জন্য প্রস্তুত করতে লাগে। এদিকে টনির মরুভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং করায় তার পুরনো আর্মার টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং জঙ্গি লিডাররা সেটিকে খুঁজে বালি থেকে বের করে সংগ্রহ করতে শুরু করেছে। টনি তার নতুন আর্মার বানাতে থাকায় তখনই পেপার তাকে কিছু নিয়ে এসে টেবিলে রেখে দেয় ও তাকে বলে যে ওবাডিয়া উপরে তার জন্য অপেক্ষা করছে। টনি উপরে গিয়ে ওবাডিয়ার সঙ্গে দেখা করে এবং তাদের কোম্পানিতে চলা কিছু সমস্যা নিয়ে কথা বলে। 11 দিনের মাথায় টনি নিজের স্যুটের থ্রাস্টার ইউজ করে ওড়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে সফল হয়ে যায়। এরপর টনি নিজের সম্পূর্ণ স্যুট পরে জার্ভিসের সাহায্যে উঠতে শুরু করে এবং বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে উঠতে লাগে। টনি না থেমে অনেক আকাশে উঁচুতে উঠতে শুরু করে এবং কিছু উপরে ওঠার পর উপরে আবহাওয়া অত্যাধিক ঠান্ডা হওয়ার জন্য তার আর্মারে বরফ জমতে থাকে এবং শেষ পর্যন্ত স্যুটটি অফ হয়ে যায় এবং টনি নিচের দিকে পড়তে শুরু করে। কিন্তু টনি মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করার ঠিক আগেই সেই স্যুটটি আবার চালু হয়ে যায় এবং টনিকে আবার উড়িয়ে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে টেবিলে পেপারের রাখা সেই বাক্সটি খুলে দেখতে পায় যে সেটা তার পুরনো আর্ক রিঅ্যাক্টর, যেটিকে সে নষ্ট করে দিতে বলেছিল, কিন্তু পেপার সেটাকে তার গিফট হিসাবে বাঁধিয়ে নিয়ে এসেছে এবং সে আর্ক রিঅ্যাক্টরে লেখা আছে যে প্রুফ দ্যাট টনি স্টার্ক হ্যাজ এ হার্ট। এরপর টনি নিজের স্যুটের বরফ জমার সমস্যা থেকে মুক্তি পেতে গোল্ড টাইটানিয়াম অ্যালয় ইউজ করতে বলে আর্মারের উপর এবং তার আর্মারটিকে জার্ভিসকে রেড গোল্ডেন কালারের রং করতে বলে। সে তখন টিভিতে দেখে যে স্টার্ক ইন্ডাস্ট্রির একটি পার্টির আয়োজন হয়েছে, কিন্তু টনিকে কোনো রকমের নিমন্ত্রণ আসেনি। তাই সে নিজেই গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে আমরা স্ট্যানলির একটি ক্যামেরা দেখতে পাই। পার্টিতে উপস্থিত ক্রিস্টিন এভারহার্ট টনিকে গুলমিরা এর কিছু ছবি দেখায়, যেখানে জঙ্গিরা স্টার্ক ইন্ডাস্ট্রির অস্ত্র নিয়ে সেখানে নিরীহ মানুষদের উপর হামলা করেছে।
এটা দেখে টনি রেগে যায় এবং নিজের স্যুট পরে কুলমিরার জন্য রওনা দেয়। সেখানে পৌঁছে টনি সকল জঙ্গিদের মেরে দেয় এবং সমস্ত রকম জেরিকো মিসাইল অস্ত্রকে ধ্বংস করে দেয়। সেখান থেকে উড়ে বাড়ি ফেরার পথে ইউএস মিলিটারি এসব লক্ষ্য করে এবং তারা সেই জিনিসটি যাচাই করার জন্য দুটো ফাইটার জেটকে টনির পিছনে পাঠিয়ে দেয়। দুইটি ফাইটার জেট টনির ওপর হঠাৎ করে গুলি চালাতে শুরু করে এবং সেই লড়াইয়ের মধ্যে একটি ফাইটার জেট নষ্ট হয়ে যায় এবং পাইলট বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু তার সঙ্গে থাকা প্যারাশুটটি খুলতে চায় না। শেষে টনি উড়ে এসে সেই পাইলটটি প্যারাশুট খুলিয়ে তার জীবন বাঁচিয়ে নেয় এবং রোটিকে ফোন করে বলে যে সেই অচেনা বস্তুটি যে আকাশে উড়ে যাচ্ছে। এদিকে আমরা দেখি ওবাডিয়া সেই জঙ্গিদের সঙ্গে দেখা করতে গিয়েছে তাদের বাসায়, যারা টনিকে বন্দি করে রেখেছিল। এখানেই আমরা বুঝতে পারি যে ওবাডিয়ার আদেশে জঙ্গিরা টনিকে ধরেছিল। ওবাডিয়া টনিকে মেরে কোম্পানির সমস্ত কন্ট্রোল হাতে নেওয়ার জন্য প্ল্যানটি করেছিল এবং সেই জঙ্গিদের এই সমস্ত অস্ত্রের সাপ্লাই দিচ্ছে। সেখানে ওবাডিয়াকে জঙ্গি লিডার তাদের উদ্ধার করা মার্ক অন আর্মার দেখায়। ওবাডিয়া জঙ্গি লিডারকে মেরে সেখান থেকে আর্মারটি নিয়ে চলে যায়। অন্যদিকে টনি পেপারকে ডেকে ওবাডিয়ার কম্পিউটারে থাকা কিছু ডাটা চুরি করতে বলে এবং তাকে একটি পেনড্রাইভ দেয়, যাতে সে বুঝতে পারে যে ওবাডিয়া জঙ্গিদের অস্ত্র সাপ্লাই করছে কিনা। পেপার এটি করতে প্রথমে মানা করে, কিন্তু শেষে সে ওবাডিয়ার অফিসে গিয়ে সেই ফাইলগুলো সংগ্রহ করে পেনড্রাইভে ভরে নেয়। পেপার পেনড্রাইভে সমস্ত ফাইল কপি করে যেতে লাগলেই তখনই ওবাডিয়া তার অফিসে এসে পড়ে এবং কম্পিউটার দেখে ওবাডিয়া বুঝতে পারে যে কিছু গন্ডগোল আছে। পেপার সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে এবং নিচে লবিতে মিটিংয়ের জন্য অপেক্ষা করা এজেন্ট কোলসনকে নিয়ে বাইরে সেখান থেকে বেরিয়ে আসে। ওবাডিয়া তার নিজের জন্য একটি আয়রন স্যুট তৈরি করতে লেগেছে। যেখানে পৌঁছে সে তার সায়েন্টিস্টদের জিজ্ঞেস করে যে স্যুট এর কী অবস্থা। সেখানে সায়েন্টিস্ট বলে যে একে পাওয়ার দেওয়ার জন্য যে আর্ক রিঅ্যাক্টর দরকার সেটা তৈরি করা অসম্ভব। এটা শুনে ওবাডিয়া রেগে যায় এবং বলে যে টনি একটি গুহার মধ্যে কিছু ভাঙা জিনিসপত্র দিয়ে তার আর্ক রিঅ্যাক্টর তৈরি করেছিল এবং সে সায়েন্টিস্টদের সমস্ত কিছু উন্নত প্রযুক্তি দেওয়া সত্ত্বেও তারা সেই ডিভাইসটি তৈরি করতে পারছে না। এতে সায়েন্টিস্টটি বলে যে আমি টনি স্টার্ক না। এদিকে টনি বাড়ির সবাই বসে পেপারকে ফোন করার চেষ্টা করে। ঠিক সেই সময় ওবাডিয়া টনিকে একটি ডিভাইস দিয়ে প্যারালাইজ করে দেয় এবং টনিকে বলে যে সেই তাকে মারার আদেশ দিয়েছিল জঙ্গিদের এবং ওবাডিয়া নিজের শ্যুটের জন্য দরকার টনির বুকের মধ্যে থাকা আর্ক রিঅ্যাক্টরকে নিয়ে চলে যায়। পেপার রোডিকে ফোন করে সব সত্য কথা বলে দেয় এবং রোডি টনি সাহায্য করতে যেতে বলে। পেপার এজেন্ট কোলসনকে নিয়ে ওবাডিয়াকে অ্যারেস্ট করার জন্য স্টার্ক ইন্ডাস্ট্রির ফ্যাক্টরিতে পৌঁছে যায়। টনি কোনো রকম চেষ্টা করে পেপার এর দেওয়া পুরনো আর্ক রিঅ্যাক্টরটিকে নিজের বুকে লাগিয়ে নেয়। রোডি টনিকে এসে সাহায্য করে এবং টনি নিজের নতুন স্যুট পরে ফ্যাক্টরির উদ্দেশ্যে উড়ে চলে যায়। কোলসন পেপারের সঙ্গে এসে ফ্যাক্টরির সেক্টর 16 অংশে ওবাডিয়ার তৈরি নতুন স্যুটটি খুঁজতে শুরু করে। ওবাডিয়া তখনই টনির কাছ থেকে নেওয়া আর্ক রিঅ্যাক্টরটি ইউজ করে স্যুটটি চালু করে দেয় এবং সে সেখানে উপস্থিত এজেন্টদের মারতে শুরু করে। শেষে সে পেপারকে মারতে গেলে টনি ওপর থেকে উড়ে চলে এসে তাকে সেখান থেকে উড়িয়ে নিয়ে দূরে হাইওয়েতে ফেলে দেয়। টনি ও ওবাডিয়ার মধ্যে একটি ভয়ানক লড়াই হয়। টনি ওবাডিয়াকে নিয়ে মহাকাশের দিকে উড়ে যেতে শুরু করে। অনেক উঁচুতে ওঠার পর ওবাডিয়ার আর্মারে বরফ জমতে শুরু হয়ে যায় এবং তার স্যুট অফ হয়ে যায়, কিন্তু টনি এর আর্মার সবসময় ঠিক থাকে। নিচে নেমে এসে ফ্যাক্টরির উপর টনি ও ওবাডিয়ার লড়াই হয়। এতে টনির স্যুট অনেকটা নষ্ট হয়ে যায়। টনি পেপারের সাহায্য নিয়ে নিচে ফ্যাক্টরিতে থাকা বড় আর্ক রিঅ্যাক্টরটিকে ওভারলোড করতে বলে, যার বিস্ফোরণে ওবাডিয়া মারা যায় এবং টনি সেখান থেকে বেরিয়ে পড়ে। শেষে টনি একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে এবং সকলের বারণ করা সত্ত্বেও টনি সেখানে বলে দেয় যে সেই আয়রন ম্যান। এরপর আমরা এন্ড ক্রেডিট সিনে দেখতে পাই যে টনি নিজের বাড়িতে আছে এবং সেখানে তাকে অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভে অংশ নেওয়ার জন্য নিক ফিউরি বলতে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আবার আমাদের দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।